আমার জীবনে মিশানো বলতে কিছু নেই, সব শেষ। বাড়ি থেকে বেরোতে পারছি না, যে আমাকে দেখছে মুখ টিপে টিপে হাসছে, ভাবতে পারছি না এইভাবে কতদিন বাড়ির মধ্যে বন্দি হয়ে থাকবো আমি। দাদা, কে? ও সঞ্জু, খাবারের থালা হাতে তুই কেন? তোমাকে খাওয়াবো বলে। আর কেন? শুনলাম বাড়িতে দুদিন ধরে কিচ্ছু খাচ্ছ না, খাবারটা তুমি খেয়ে নাও দাদা। না, আমি খাবো না দাদা। যে খাবার আমার গলা দিয়ে নামবে না সে খাবার আমি কি করে খাবো তুই বল? কিন্তু তুমি কেমন করে ভাবলে দাদা যে তুমি না খেলে আমি খাবো? বিশ্বাস করো, শত জন্মে তপস্যার ফলে তোমার মতো দাদা পেয়েছি গো। তোমার দুঃখে আমি যে দুঃখী। আমি কি কম নাকি রে? দেখ, আমরা দু ভাই একই মায়ের পেটে না জন্মালেও তোর পায়ে একটা কাঁটা ফুটে গেলে আমার বুকটা ফেটে যেত। দাদা, তুই যে আমার লক্ষণ ভাই। আর আমার সেই রামচন্দ্রের মতো দাদা না খেয়ে উপোস করে থাকবে, আমি কেমন করে খাই বলো তো? কোনো কথা শুনবো না, খাবারটা তুমি এক্ষুনি খেয়ে নেবে। না না, আমি খাবো না দাদা। আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার ঘাড়ে মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, বোধ হয় এই মুহূর্তে আমি পাগল হয়ে যাব। না গো, তোমার কিচ্ছু হবে না, খাবারটা খেয়ে নাও, দেখবে তোমার শরীর মন সব ভালো হয়ে গেছে। না না না, বাবা মাকে অনেক করে অনুরোধ করেছিলেন, আমি খাইনি। তুই আমাকে নতুন করে অনুরোধ করিসনি রে ভাই, নতুন করে অনুরোধ করিসনি। অনুরোধ নয় দাদা, অনুরোধ নয়, খাবারটা তোমাকে আজকে খেতেই হবে। আর আজকে যদি তুমি এই খাবারটা না খাও তাহলে তোমার ভাই এই সঞ্জু কিন্তু এই বাড়িতে কিচ্ছু খাবে না দাদা। সঞ্জু! হ্যাঁ, এ আমার মাথা টিপ্পি দিলাম। এ তুই কি করলে রে ভাই? এ তুই কি করলে? আমাকে খাওয়ানোর জন্য তুই তোর মাথা দিব্যি দিলি? হ্যাঁ দাদা। এরপর আমি কি না খেয়ে থাকতে পারি রে ভাই? দে খাবারটা দে, আমি খাবো। হ্যাঁ, তুমি বসো, আমিই তোমায় খাইয়ে দিচ্ছি। আচ্ছা দাদা, তুমি সেই ছোট্টবেলার দিনগুলোর কথা ভুলে গেছো না? আমি স্কুল থেকে ফিরে এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়তাম, আর তুমি কি করতে? রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে আমাকে ঘুম থেকে তুলে বিছানায় বসে খাইয়ে দিতে গো। আমি কিন্তু সেই দিনগুলোর কথা ভুলিনি জানো। তাই তো আজ আমার দাদাকে আমি নিজের হাতে খাইয়ে দেবো, কেমন? তুমি খেলে আমিও খাবো, আমরা দুই ভাই একসঙ্গে খাবো। তাহলে নাও, হাঁ করো দেখি। এই নাও। এ তুমি কি করলে মা? আমার খাবারে তুমি লাথি মেরে ফেলে দিলে। একটা রাস্তার কুকুরের খাবার বোধহয় এমনি করে কেউ লাথি মেরে ফেলে দেয়নি মা। সঞ্জু ভাই, খাবারটা দে, আমি খাবো। না না গো দাদা, না, আজকের দিনে এই খাবারটা খাবার অনুরোধ অন্তত আমি আর তোমাকে করবো না। কিন্তু এ খাবার না খেলে তোর অমঙ্গল হবে। তুই মাথার দিব্যি দিয়েছিস, আমি তো তোর ক্ষতি চাইনি রে ভাই। তোরা নাটক বাজি আরম্ভ করেছিস। মাগো, রাস্তাঘাটে অনেক কুকুরের বাচ্চাকে দেখেছি, সেই কুকুর বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য মা কুকুরটা কি করে বলো তো? মুখে করে খাবার বয়ে নিয়ে এসে তার বাচ্চাগুলোকে খাওয়ায়। আর আমার ভাই আমার জন্য খাবার নিয়ে এলো, আর সেই খাবারে তুমি লাথি মেরে ফেলে দিলে মা। একটা রাস্তার মা কুকুরের মধ্যে যে দয়া মায়া মমতা ভালোবাসা আছে, মানুষ হয়ে তোমার মধ্যে তাও নেই মা। তুই একটা রাস্তার কুকুরের চেয়ে অধম। মা, তুমি দিনের পর দিন দাদাকে এইভাবে অপমান করবে না বলে দিচ্ছি। অপমান বোধ কি? তোর কাছ থেকে আমাকে শিখতে হবে। মা, শোন সম্রাট, তুই কিন্তু বিয়ে করতে গিয়ে আমাদের বংশের মুখ ডুবেছিস। ভীরু কাপুরুষ বলে বিয়ে রাতে কোণে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। অতএব আমি চাই না তুই এই বাড়িতে থাকিস, কারণ সঞ্জুর বাবা এই বাড়ির অর্ধেক অংশ আমার নামে লিখিয়ে দিয়ে, সুতরাং বাড়িটা এখন থেকে আমার। তাই তুই যদি সহজে বাড়ি ছেড়ে না যাস তাহলে তোকে আমি জুতো পেটা করে এ বাড়ি থেকে তাড়িয়ে দেব। কি বললে মা? মাগো, অনেক আগে আমি এ বাড়ি ছেড়ে চলে যেতে পারতাম, কিন্তু যেতে পারিনি কেন জানো? আমার পরম পূজনীয় বাবা আর এই লক্ষণের মতো ভাইটার জন্য। এরা যে আমাকে খুব ভালোবাসে, তাই এদের ভালোবাসাকে উপেক্ষা করে আমি কোনো দিন এ বাড়ি ছেড়ে চলে যেতে পারবো না মা। তবে একটা কথা জেনে রেখো মা। কি কথা? এ বাড়িতে থাকলেও এ বাড়ির অন্ন আমি কোনোদিন মুখে তুলবো না মা, কোনোদিন মুখে তুলবো না। দাদা। হ্যাঁ রে ভাই, একটা কথা জেনে রাখিস, এই পৃথিবীতে যার নিজের মা নেই তার কেউ নেই রে, কেউ নেই, কিচ্ছু নেই। দাদা। পথ হারা
ফিরে আমার জীবনে শুধু আধারে লেখা হারা ফিরে পথ হারা তুমি চলে যেও না। এইভাবে এইভাবে একটা সময় বুকের মধ্যে চেপে নি। তুমি চলে যেও না গো দাদা, তুমি চলে যেও না। অন্তত তোমার ভাই এই সৌর্যের জন্য তুমি ফিরে এসো দাদা, তুমি ফিরে এসো দাদা। যাক বাবা, বাঁচা গেল, আপদটা বিদেয় হয়েছে। কিন্তু সঞ্জু সঞ্জু ওর পেছনে ছুটতে ছুটতে কোথায় গেল? যেদিকেই যাক একটু পরে ঠিক ফিরে আসবে। তার আগে আমার প্র্যাকটিসটা আমি ঝালিয়ে নি। উলালা 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 চুনানা 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 আপ তো জো বন গাই। উলালা 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 চুনানা 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 আপ তো জো বন গাই। স্টপ প্রতিমা, স্টপ! এই ভর সন্ধ্যেবেলায় উদ্দাম নৃত্য শুরু করে তুমি আমার সংসারের অমঙ্গল ডেকে এনো না। আমাকে প্র্যাকটিস করতে দাও। Practice? উলালা 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 তু ফ্যান্টাসি চুনানা 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 আপ তো জো বন গাই। প্রতিমা, প্রতিমা, আমি তোমার স্বামী, তার চেয়েও বড় পরিচয় আমি একজন শিক্ষক। তাই আমার অবজেকশন, এরকম অশ্লীল পোশাক পরে তুমি ক্লাবে গিয়ে পার্টিতে গিয়ে ডান্স প্রোগ্রাম করবে না। ভাল লাগে না। দোষটা সম্পূর্ণ মনের উপর নির্ভর করে। তুমি আমাকে সেকেন্ড ম্যারেজ করেছো, আমি তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। তাই তোমার বয়স, তোমার রুচি, তোমার চিন্তা ভাবনার সঙ্গে আমাকে মাপতে চেও না সত্য। প্রতিমা, প্রতিমা, তুমি এ বাড়িতে যা বলেছো বলেছো, দয়া করে সবার সামনে আমার নাম ধরে ডেকো না, কারণ আমাদের কালচারে এসব মানায় না। ভাল লাগে না। যুগের সাথে সাথে কালচারটাও পাল্টাও সত্য। শোনো প্রতিমা, কাকের পেছনে যতই ময়ূর পুচ্ছ লাগাও, কাক কাকই থাকে, সে কখনো ময়ূর হয়ে যায়। What? তেমনি অশিক্ষিত মহিলা হয়ে হাফ ল্যান্টো পোশাক পরে মডার্ন গান চালিয়ে যতই তুমি নিজেকে মেম সাহেব হওয়ার চেষ্টা করো না কেন, ভদ্রলোকেরা তোমার গায়ে থুতু ছেটাবে, থুতু। ভাল লাগে না। শোনো, আমি তোমাকে বহুবার বলেছি, তুমি আমাকে প্রতিমা না বলে প্রীতি বলে ডাকবে। প্রীতি। বাবা বাবা বাবা, তুমি তোমার বাবা মায়ের দেওয়া নামটাও বদলে ফেলতে চাও? চাই চাই চাই, প্রয়োজনে আমি আমার ফ্যামিলির সকলকে ভুলে যেতে চাই। বাহ বাহ, চমৎকার চমৎকার মা, চমৎকার। তুমি বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী, দাদা সম্রাট তোমার সৎ ছেলে, কিন্তু মা, আমি তো তোমার নিজের গর্ভের সন্তান, তুমি আমায় ভুলে যেতে পারবে মা? ভাল লাগে না। ওই সম্রাটের কথা, সম্রাটের নাম তুই আমার সামনে উচ্চারণ করবি না। বুঝতে পারি না মা, বিশ্বাস কর, বুঝতে পারি না। আর আজও বুঝে উঠতে পারলাম না আমার দাদা তোমার এত চক্ষুশূল কেন? কেন চক্ষুশূল হবে না রে সঞ্জু? কারণ সম্রাট তো নিজের ছেলে নয়, সম্রাট যে ওর সৎ ছেলে। তোমার তো কোনো সময় সম্রাটের দোষ চোখে পড়ে না। চোখ দুটো কি গেছে? প্রতিমা, কানে বোধহয় কালা হয়ে গেছে। তাই ওর ভুল ত্রুটি কিছুই তোমার কানে যায় না। ঠিক ঠিক কথাই বলেছো প্রতিমা। সত্যিই যদি আমি কানে কালা হতাম তাহলে বোধহয় খুব ভালো। কি বললে? কারণ সম্রাটকে দিনের পর দিন তুমি যে কটু কথাগুলো বলো, সেগুলো বোধহয় আমায় শুনতে হতো না। আর প্রতিদিন প্রতিনিয়ত তুমি দাদার প্রতি যে অন্যায় অবিচার করে চলেছ মা, আমার বাবা যদি সত্যি অন্ধ হতেন না, তাহলে সেগুলো নিজের চোখে দেখতে হতো না। কারণ আমি সম্রাটকে ভালো চোখে দেখি না। দেখো না, দেখো না, দেখো না, সম্রাটকে যদি তুমি সত্যিই ভালো চোখে দেখতে, তাহলে আমার সম্রাট বিশ্বজয় করতে পারতো।
প্রতিমা, বাড়ির পোষা কুকুরটা যেটুকু আদর যত্ন পায়, আমার সম্রাট তোমার কাছে সেটুকুও পায় না। ভাল লাগে না? আমি যখন খারাপ, আজ থেকে তোমাদের পিন্ডি রান্না করে দিতে পারবো না। কি বললি, কি বললি প্রতিমা? পিণ্ড? বাহ 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 বাহ, চমৎকার বলেছ। দেখো, মানুষ মারা গেলে তার উদ্দেশ্যে পিণ্ড দেয়, আর তুমি তোমাদের জীবিত অবস্থাতেই দিয়ে দিলে। তবে কি জানো, তোমার মধ্যে যদি বিন্দুমাত্র মনুষ্যত্ব বোধ থাকতো, তাহলে মানুষ যেভাবে ভক্তি ভরে পিণ্ড দেয়, তুমিও আমাদের সেইভাবেই দিতে। করেও আমি তোমাদের মন পেলাম না। মাগো, আজও বাজার থেকে খুব সস্তা দামে অনেক জিনিস কিনতে পাওয়া যায়। টাকার বিনিময়ে তুমি এখন মানুষও কিনতে পারবে, কিন্তু কোটি কোটি টাকা খরচা করে সেই মানুষগুলোর মন কোনোদিনও কিনতে পারবে না মা, কোনোদিনও কিনতে। তবে সততা, মানবিকতা, কর্তব্য, আদর্শের বিনিময় এগুলোকে অতি সহজে জয় করা যায় মা। তবে কি জানো, এগুলোকে মেনটেন করে না ভীষণ কঠিন, কারণ লোভ সততাকে খুন করে, হিংসা মানবিকতার গোড়াটাকে চেপে ধরে। তাই তো মানুষের কর্তব্যের কথা ভুলে গিয়ে আদর্শকে দূরে ছুঁড়ে ফেলে দেয় কেমন যেন অমানুষ হয়ে যাচ্ছে তোমার, অমানুষ হয়ে যাচ্ছে। পেটের ছেলে হয়ে তুই আমাকে অপমান করছিস। দাঁড়াও 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 দাঁড়াও, দেখো, বাঁকে পদ্ম ফুল ফোটে জানতাম, কিন্তু তোমার গর্ভে যে এইরকম একটা পদ্ম ফুলের মতো সন্তান জন্মাবে তা আমি কোনোদিনই ভাবিনি। তো আমার ছেলে, ওকে আমার মতো করেই চলতে হবে। লাটাইয়ের সুতো বেশি গুছোতে চেও না, তাহলে দেখবে সুতোটা কেটে ঘুড়িটা একদিন হুশ করে আকাশে উড়ে যাবে। তোমার জন্য সঞ্জু আজ বেবাগী হয়ে যাবে। মা যদি স্নেহ ভালোবাসা দিয়ে মমতাময়ী মা হয়ে ওঠে, সন্তানের মনে পরিপূর্ণতা আনে, তবে সে সন্তান কোনোদিন মায়ের আঁচল থেকে বেরিয়ে যায় না। এই তো আমার সময় এসেছে, এই সময় এসো, তোমাকে সঞ্জুর সাথে বিয়ে দিয়ে আমি সংসারই করতে চাই না। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জন্ম দিয়েছিলেন মাতা চন্দ্রমণি, মাতা চন্দ্রমণি ও মা, আর তুমিও আমার মা। শুধু ভাবছি দুই মায়ের মধ্যে কতটা তফাৎ। মা মায়ের মতো ছিলেন বলে ভগবতী দেবীর গর্ভে বিদ্যাসাগরের মতো সন্তানের জন্ম হয়েছিল, কিন্তু স্বামী সন্তানের কাছে এইরকম ঘাগরা পরা, টাইট ফিট গেঞ্জি পরা যে মা নির্লজ্জের মতো সন্তানের দাবি করে, সন্তানের কাছে আর যাই হোক ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার কোনো জায়গা থাকে না, তার জায়গা হয় পচা নর্দমা। চুপ করুন, আপনারা কি করছেনটা কি? আমার সামনে সকলে মিলে মাকে অপমান করছেন, আমার যে খুব খারাপ লাগছে। প্লিজ আপনি চুপ করুন। শ্রেয়া, আজ আমি বলছি, যেদিন তুমি সঞ্জুর বউ হয়ে বাড়িতে আসবে, তুমিও সেদিন ঠিক এই কথাটাই বলবে। কিন্তু বাবা, আমার সঙ্গে শ্রেয়ার বিয়ের কথাটা ভাবার আগে তুমি দাদার বিয়ের কথাটা একবারে চলো ভাববে না? এই সঞ্জু, এই কথাটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো। মা, তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন, খুব তাড়াতাড়ি সঞ্জুর বউ করে তোমাকে এ বাড়িতে নিয়ে আসবো। তার আগে বাড়ির বড় ছেলে সম্রাটের জন্য তোমরা কিছু ভাববে না? বাহ 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 বাহ, সম্রাটের কথা ভাবলে তাহলে বড়লোক ঘরের মেয়ে শ্রেয়াকে এ বাড়িতে কি করে বউ করে নিয়ে আসবে মিলন? কিন্তু জামাইবাবু, এরপর সম্রাটকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। বাড়িতে কি এমন ঘটনা ঘটলো যে সম্রাট মদ খেয়ে মদের বোতল হাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? কি বললে, কি বললে মামা? আমার দাদার হাতে মদের বোতল? তার মানে একটু আগে এই বাড়িতে যে ঘটনাটি ঘটে গেল, আমার দাদা রাস্তায় বেরিয়ে গিয়ে নিজের হাতে মদের বোতল তুলে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি। তাতে কার কি এসে যায় মামা, আর কার বা কি এসে যাবে? তবুও তো আমার সঙ্গে শেয়ার বিয়ে দিতে পারলে মা, মোটা টাকা বরফন, ফ্রিজ, আলমারি, ড্রেসিং টেবিল এইগুলো বাড়িতে ঢোকাতে পারবে। ঢোকাবো না কেন? বলে ঢোকাবো না কেন? আমি তার কম কষ্ট করে সঞ্জুকে মানুষ করিনি। ঠিক 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 কথা বলেছো প্রতিমা, তুমি তো সঞ্জুকে মানুষ করেছো, তুমি তো আর বাছুর বড় করে গরু তৈরি করো। প্রতিমা, গরুর হাতে গরু বিক্রি হয়, তুমি তো সঞ্জুকে গরুর মতো বেচে দিতে চাইছো। সাবধানে কথা বলবে বলে দিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ কলিযুগের মা। চমৎকার চমৎকার, কলিযুগের মায়ের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, হাততালি দিয়ে প্রশংসা জানাই বিবেকহীন কসাইখানার মা। ছি 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 সঞ্জু, এ আমি কি দেখছি? তোমার বাড়িতে যে এত সব ঘটনা ঘটে,
কই তুমি তো আমাকে আগে বলনি। আসলে শ্রেয়া, একটা মেয়ে অনেক আশা করে স্বামীর ঘর করতে আসে সঞ্জু, এই বাড়িতে যে এত প্রবলেম, এখানে এসে কি আমি একটু শান্তি পাবো? এটাই তোমার লজ্জা শ্রেয়া, এটাই তোমার লজ্জা। আর এই লজ্জার কথাটা আমি যে মুখ ফুটে কারো কাছে বলতে পারি না। সঞ্জু, আমার মাথাটা যে হেট হয়ে যায় সঞ্জু, যখন দেখি কারণে অকারণে মা দাদাকে অসম্মান করে কটু কথা বলে। ঠিক তখন আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আমি যে মায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ফেলি। হয়তো সন্তান হয়ে মায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা অন্যায়, কিন্তু সেই মুহূর্তে প্রতিবাদ করা ছাড়া যে আমার অন্য কোনো উপায় থাকে না। তুমি বিশ্বাস করো না, আমার যে অন্য কোনো উপায় থাকে না। মা বাবা সন্তানকে জন্ম দিয়েছেন বলে তাদের কোনো ভুল থাকবে না তা তো নয়। শ্রেয়া? মা অন্যায় করেছেন, তুমি মার্জিত ভাবে বলো। তাই বলে সকলের সামনে মাকে অপমান করবে? মা ভুল করেছেন বলে তুমিও ভুল করবে সঞ্জু? তবুও তো জেনে বুঝে সেই ভুলটাই করে চলেছি শ্রেয়া। দাদার প্রতি মায়ের এই অসম্মান অবজ্ঞা আমি যে কখনো মন থেকে মেনে নিতে পারি না। তাই তো আমার গর্ভধারিণী মাকে ভুলে যেতে পারলেও আমার শ্রীরামচন্দ্রের মতো দাদাকে আমি যে কখনো আমার মন থেকে দূরে ছুঁড়ে ফেলে দিতে পারবো না। সঞ্জু, আমি যে কখনো আমার মন থেকে দূরে ছুঁড়ে ফেলে দিতে পারবো না। সম্রাটের জন্য তোমরা সবাই আমাকে পর করে দিচ্ছ। গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না। কৃষ্ণকে গর্ভে ধারণ করেছিলেন দেবকী, কিন্তু মা যশোদা কৃষ্ণ জননী হয়ে খ্যাত হয়েছিলেন দিদি। ভাল লাগে না? তুই আমাকে দিদি বলবি না তো? কেন বলবো না, কেন বলবো না? আমার দিদি সম্রাটের জন্ম দিয়ে মারা যায়, তারপর জামাইবাবু তোমাকে বিয়ে করে। তাই তো সেই দিদির আসনে আমি তোমাকে বসিয়েছি গো, আমি তোমাকে বসিয়েছি। সোনা, সোনা রে, ওই পাগলিটা আবার বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। কি হলো? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও ওই পাগলিটাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দরজাটা বন্ধ করে দাও। তার আগেই আমি ঢুকে পড়েছি গো, তার আগেই আমি ঢুকে পড়েছি। এই তোমরা আমার সোনাকে দেখেছো? আমার সোনা? সোনা? হ্যাঁ গো হ্যাঁ, আমি যে সোনার মা, বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমি তাকে খুঁজছি। আমি যে কোথাও খুঁজে পাচ্ছি না গো, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কি তোমার সোনাকে বাড়িতে খুঁজতে এসেছো? না 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 না, আমি তো এসেছি রত্নের সন্ধান দিতে গো। রত্নের সন্ধান? এ বাড়ির ওই ছেলেটা রত্ন নয়, চারিদিকে চিন্তা ভাবনায় ছেলেটা একেবারে পাগল হয়ে গেছে। সম্রাট গো, সম্রাট খুব ভালো ছেলে গো, খুব ভালো ছেলে। এই জানো, রাস্তাঘাটে দেখালি না আমি মা বলে ডাকে, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে। যেমন তুই তেমনি তো সম্রাট মা বলে ডেকেছে, পায়ে হাত দিয়ে প্রণামও করেছে। যা ওকে নিয়ে বুকের জ্বালা জুড়োবে। শুনছো শ্রেয়া, শুনছো? আচ্ছা তুমিই বলো তো, এই সমস্ত কথাবার্তা শোনার পর কেউ কি কারো মাথা ঠিক রাখতে পারে? মাথা ঠান্ডা করো সঞ্জু, মাথা ঠান্ডা করো। না, সত্যি আজ আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। তাই তো তোমাকে বলতে বাধ্য হচ্ছি, কি? ফিরে যাও তুমি তোমার দাদার ঘরে। সঞ্জু, ভুলে যাও তুমি আমায়। সঞ্জু, কারণ তোমার মতো একটা সুন্দর পবিত্র মনের মেয়েকে এই সংসারে নিয়ে এসে তোমার সেই সুন্দর পবিত্র মনটাকে যে আমি মেরে ফেলতে পারবো না। সঞ্জু, প্লিজ তুমি আমায় ভুলে যাও। তোমার আমার সম্পর্কটা কি সে জায়গায় দাঁড়িয়ে আছে সঞ্জু, শ্রেয়া, যে তুমি বললেই আমি ভুলে যাব? বলা যায় না গো, বলা যায় না। এই আমি কি পেরেছি আমার সম্রাটকে বলতে? না দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, ছেলেটাকে ফিরিয়ে নিয়ে এসো, নইলে আজ মরে যাবে। মরে মরুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যায় আসে গো, যায় আসে। ও মরলে ওর বাবা কাঁদবে, ওর ভাই কাঁদবে, পাড়ার লোক কাঁদবে, গ্রামের লোক কাঁদবে। কিন্তু তোমার মতো মা মরলে সমগ্র মা জাতির লজ্জা দূর হবে। আজ একটা ভদ্রভাবে কথা বলছি, ঠান্ডা মাথায় শুনে রাখুন। জন্ম দিলেই যদি মা হওয়া যায়, তাহলে সারদা মা কি মা নয়? এই পোশাকে মাকে দেখে সত্যি আমার খুব লজ্জা হয়। তোমার ছবি নোংরা জায়গায় থাকবে, আর সারদামায়ের ছবি ঠাকুর ঘরে ঝুলবে। ভালো যদি চাও গো মা, দাদার ডাকে সাড়া দাও, মা হো সার্থক হবে। এর চেয়ে বেশি কি চাও? তোমরা আমার সাথে সম্রাটকে ফিরিয়ে আনি। রাস্তায় পড়ে কাঁদছে সেজে, এইটুকু আমি জানি। পাপিটার সঙ্গে তাল মিলিয়ে চলছো কেন ভাই? চলো আমরা সবাই মিলে সম্রাটের খোঁজে যাই। এই, চলো চলো সম্রাট!
মদ, যে মদ ছিল আমার জীবনের চরম শত্রু, সেই মদ এখন আমার জীবনের পরম বন্ধু। এসো বন্ধু এসো, তোমাকে পান করে আমি আমার বুকের জ্বালা মেটাই। এসো বন্ধু এসো। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারোনি? তুমিও কি একটু হারোনি? সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। আগুনের সব কেড়ে নিয়েছ, সেটিটুকু কেন তার কারণে? তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারোনি? তুমিও কি একটু হারোনি? তুমিও কি একটু হারোনি? সম্রাট, আমি এসেছি। কেন এসেছো? আমাকে ভুলতে পেরেছো কিনা? আর লজ্জায় অপমানে তুমি কি করছো তাই আমি দেখতে এসেছি। এসো রানী এসো, তোমার চরিত্রে পূজারি হয়ে তোমাকে একবার পুজো করি। দ্রৌপদী সতী ছিলেন বলে স্বয়ং শ্রীকৃষ্ণ বস্ত্র হরণের সময় বস্ত্র দান করে তাকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন। কিন্তু তোমার মতো মহাসতীকে বাঁচানোর জন্য কলির কৃষ্ণের আবির্ভাব হবে না, কারণ তুমি নগ্ন সমাজের নগ্ন সভ্যতার একটা ফার্স্ট ক্লাস পোস্টার হয়ে গেছো। তোমার কথা শুনে আমি আমার মনটাকে 50 বছর পিছিয়ে আনতে চাই না। আমার লক্ষ্য তুমি নাও, আমার লক্ষ্য আমার ক্যারিয়ার, ব্রাইট ফিউচার। থাকো থাকো তুমি তোমার ব্রাইট ফিউচার নিয়ে, আর আমি এগিয়ে যাই আমার ভবিষ্যৎটাকে নিয়ে ধ্বংসের দিকে। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। ফাগুনের সব কেড়ে নিয়েছ, সেটিটুকু কেন তার কারণে? তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারোনি? তুমিও কি একটু হারোনি? তুমিও কি একটু হারোনি? তুমিও কি একটু হারোনি? শালা মাতালটা জায়গা থেকে নড়ে না, পুলিশ শালা তাড়া করছে, লুকাইনোর জায়গা পাচ্ছিলাম না। মাতালটা ভেগেছে, এবার ওই বট গাছের আড়ালে না একটু গা ঢাকা দিমু। হ্যাঁ, কোথায় গেল? কোন দিকে গেল সে হারামে বুড়িটা? এই দিকে তো এলো, বহুত সেনাবাল। কোথায় গেল? কোথায় গেল? কোন দিকে গেল?
এই যে খাড়া হও, একদম সোজা হয়ে দাঁড়াও বলছি, একদম সোজা হয়ে দাঁড়াও। কি কইরা খারা হমু 10 মাসের বাচ্চা আমাগো পেটে সারাক্ষণ শুধু হুটুর পুটুর করে নড়িতে আছে। খাড়া হইলে পেটে টান ধরে। পুলিশ বাবু বড্ড ভয় করতেছে, যদি ফাঁস কইরা বাচ্চাটা বার হইয়া যায়। এটা আবার নতুন কথা কি? বলে এটা আবার নতুন কথা কি? বাচ্চা হওয়ার সময় হলে বাচ্চা হবে। একটা কথা বলি শোনো, এই অবস্থায় রাস্তাঘাটে বেরোনো একদম উচিত হয়নি। একটা ঘটনা বলি, পুজোর সময় মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। এইরকম একজন গর্ভবতী মহিলা ওই পুজো মণ্ডপে এসেছিল। যেই আরতির সময় ঢাকের বাজনা শুরু হলো, অমনি ওই গর্ভবতী মহিলা ঢাকের আওয়াজের চোটে প্রসব করে ফেললো। না না, আমাগো পেটে প্রসব বেদনা ওঠে না। ব্যথা, এই ব্যথার কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো। গতকাল ভোর দুপুরবেলা একটা ধাড়ি মুরগি ককর ক করে ডাকতেছিল। আমি বুঝলাম মুরগির ব্যথা উঠেছে, ডিম পেড়েছে। হায়, আমাগো পেটে ব্যথা ওঠে না। কি কথা শোনাবে? বলি কি কথা শোনাবে তুমি আমাকে? আমি মুরগির ডিম পাড়া দেখেছি, গরুর ব্যথা উঠলে বাচ্চা হওয়া দেখেছি, আমি কুকুরের বাচ্চা হতে দেখেছি। ও মাগো, থামবে? বলি থামবো কি? আমি বেড়ালের বাচ্চা হতে দেখেছি। কি হলো? পেটটা কি ব্যথা করছে? বাচ্চা হবে? ব্যথা, অন্য ব্যথা, অন্য ব্যথা। অন্য ব্যথা? মনের ব্যথা, গাঁঠে ব্যথা, কোমরে ব্যথা, আমাশায় পেটে কুলকুলনির ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, বুকে ব্যথা, টিপে দেব। ও বুঝেছি, গ্যাসের কথা বলছো। এই গ্যাসের কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো। গরমের ছুটিতে মাসির বাড়ি মনসা পূজার মেলায় বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ আমার পেটে পেন উঠলো, মানে ব্যথা উঠলো। আমাগো পেটে ব্যথা আর আপনাগো পেটে। আরে না 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 না, তোমার মতো আমার পেটে বাচ্চা হওয়ার ব্যথা উঠেনি। গরমে মেলায় প্রচুর তেলে ভাজা খেয়েছি তো, তাই গ্যাসে অম্বলে। আপনি এখান থেকে চইলা যান, আমাগো পেটটা কেমন করতেছে। কি হলো? পেটটা কি গরম গরম করছে? গরম, এই গরমের কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো। গরমে ডাল খাবে, পারলে পান্তা ভাত খাবে। আপনি এত বকেন কেন, এত বকেন কেন? আরে নামটা যে আমার বকাই, বক বক না করলে আমার পেটের ভাতই হজম হবে না। এই স্বভাব লইয়া ওই পুলিশের চাকরি করেন কেমনে? পুলিশ, এই পুলিশের কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো। এই পুলিশের চাকরি করতো আমার ঠাকুরদা করতো, তার বাবা করতো, আর আমার বাবাও করতো। সেই বংশ অনুক্রমে আমিও করছি। আপনি এখানে কি করতেছেন? এখানে কি করতেছেন? আমার কাছে খবর আছে, একটা খচ্চর মেয়ে এখান থেকে মদ গাঁজা পাচার করে, আর তাকে ধরবার জন্য আমি এখানে ডিউটি দিচ্ছি। আমায় নিয়ে পড়ছেন কেন? দেখছেন না একে আমি বিধবা, তার উপর আবার গর্ভবতী। বিধবা? এতক্ষণ তো আমি খেয়াল করিনি। কই দেখি। বলে বিধবার পেটে বাচ্চা এলো কি করে? বলে বিধবার পেটে বাচ্চা এলো কি করে? পরা পুলিশ ভোটাররা ভোট দিতে যাইবার আগে যদি ভোট হইয়া যাইতে পারে, ইন্টারভিউ দিতে যাইবার আগে যদি ভুয়া সার্টিফিকেট লইয়া চাকরি হইয়া যাইতে পারে, যদি ভুয়া সার্টিফিকেট লইয়া ডাক্তার হইয়া যাইতে পারে, তাহলে বিধবার পেটে বাচ্চা। এ আর নতুন কথা কি? ভোট, এই ভোটের কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো। আমার যখন ছি করছো কেন? বলে ছি করছো কেন? আরে ভোটে নাম উঠবে না আমার। বকাই বাবু, দয়া কইরা আপনার বকবকানিটা থামাইবেন। তাহলে চাকরি আর ইন্টারভিউর কথা বলি। আরে কিছু তো একটা বলি। এরপর কিছু কইলে মুই হক গলে কইয়া দিমু, আমাগো পেটের বাচ্চার বাবা আপনি। সোজা চইলা যান, সোজা। হ্যাঁ, এই সোজার কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো। আমার বউটা বলতো সোজা হয়ে বসবে, সোজা হয়ে দাঁড়াবে, সোজা হয়ে হাঁটবে, সোজা সাপটা মানুষ হবে। আর সেই বউটা
একটা দুর্ঘটনায় বহু বছর আগে আমার জীবন থেকে হারিয়ে গেছে। তার জন্য আমার ভীষণ কষ্ট হয়। তাই তো আমি বক বক করে সব কিছু ভুলে থাকতে চাই, কিন্তু পারি না। যদি কোনোদিন তাকে আমি খুঁজে পাই তাহলে আমার এই বকবকানি থামবে। তার আগে নয়। বাবা, এতক্ষণে বাঁচলাম। এইবার প্যাডের বাচ্চাটারে বার করা যাক। অনেক কায়দা কইরা এই বাচ্চাটারে বাঁচাইছি। শালা পুলিশ চলাই মত ধরবে। ধর শালা চলাই মত। বাবা, এ বাচ্চা সে বাচ্চা নয়, এখনো পুটলিতে বাঁধা চলাই মদ গাঁজা সিদ্ধি। যাই শালা এই মালটাকে পাচার করে দিয়া। বঙ্গদেশের বঙ্গনারী এরাই আর চোরাই কারবার। এর চেয়ে মানুষ সত্য ছিল তখন, যখন মানুষ বনে জঙ্গলে বাস করত, যখন মানুষ আগুন জ্বালতে শেখেনি। এই শালা মাতালটা আবার চলে এসেছে। যাক, এর কাছে যা আছে একটু কায়দা করে ঝাড়ানো যাক। এই যে শোনো, আমার দিকে তাকাও। বলো তো আমি কে? যে হও রোমিওর জুলিয়েট তুমি না। এখনো কিছু মনে হচ্ছে না? লাইলার মজনু হতে তুমি পারবে না। এবার বলো তো। চণ্ডীদাসের রানী হওয়ার ক্ষমতা তোমার নেই, দেবদাসের পার্বতী হতে পারবে না। হয়তো তুমি হতে পারবে চন্দ্রমুখী। এ শালা মাতাল, তার উপর আবার পাগল। এর সঙ্গে একটু অন্য কায়দায় কথা বলা যাক। না মানে আমি বলছিলাম কি, আপনি নেশা করে বেড়াচ্ছেন কেন? সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? না মানে চেষ্টা করে দেখি না, যদি দুঃখ মোচন করতে পারি। প্লিজ, কোন মহিলার কাছ থেকে কোনো রকম হেল্প নেওয়ার ইচ্ছে আমার নেই। তার মানে আপনি কোনো মহিলার কাছ থেকে আঘাত পেয়ে নেশা করে বেড়াচ্ছেন। আচ্ছা, আপনাদের পুরুষ জাতির কি এটাই ধর্ম? এই যে শুনুন, দয়া করে আপনি এখান থেকে চলে যান। কোনো মহিলার কাছ থেকে কোনো রকম জ্ঞান নেওয়ার ইচ্ছে আমার নেই। ভুল করছেন, আপনি ভুল করছেন। মহিলারাও কিন্তু মানুষ। মহিলা ছাড়া সৃষ্টি সম্ভব হয় না। পুরুষেরা যতই মহিলাদেরকে খেলার পুতুল বানিয়ে রাখুক না কেন, ওই পুরুষের জন্মই কিন্তু মহিলার গর্ভে। জন্মানোর সাথে সাথে তারা মা মা বলে কেঁদে ওঠে। সন্তানের প্রথম পানীয় খাদ্য মায়ের বুকে দুধ। 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে মায়েরা এতটুকু একটা রক্তের ডালকে একটু একটু করে বড় করে তুলে মায়েরা সেই মায়ের গর্ভে জন্ম নিয়ে মায়ের বুকে দুধ খেয়ে মায়ের কোলে বড় হয়ে যারা মায়েদেরকে সম্মান করে না, আমি তাদেরকে বলবো অমানুষ, স্বার্থপর, অকৃতজ্ঞ, বেঈমান। এই অমানুষ, স্বার্থপর, অকৃতজ্ঞ, বেঈমান হয়ে বলছি, আপনাদের মতো মহিলারা যদি সত্যিকারের মা হতো তাহলে অসভ্য চরিত্রের মানুষগুলোর জন্ম হতো না। ধর্ষণকারীতে সারা দেশটা ভরে যেত না। কবিগুরু রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ মায়েদের গর্ভে মাত্র একটি করে মনীষীর জন্ম হতো না। মনীষীতে সারা দেশটা ভরে যেত। একটা কথা মনে রাখবেন, মাটি খারাপ হলে যেমন ভালো ফসল হয় না, মায়ের গর্ভ খারাপ হলে ভালো সন্তানের জন্ম দেওয়া যায় না। এই যে শুনুন, আমি আপনার সঙ্গে কোনো কবি গানের লড়াই করতে আসিনি। আমার এখন অনেক কাজ, আমি চলে। কোথায় যাবে মা? আমি দূরে দাঁড়িয়ে তোমার সব কথা শুনেছি। তোমাকে আমি ছাড়ছি না, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। মানে মানে আমার এই হতভাগ্য ভাগ্নের বউ করে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো। এ তুমি কি বলছো মামা? দূরে দাঁড়িয়ে এই মাত্র যা শুনলাম তাতে বুঝলাম যে এই মেয়েটাই পারবে একটা সংসারকে স্বর্গ করতে। এই রে কেলো করেছে, চোর চিটিংবাজ পকেট মারকে দিয়ে স্বর্গ। এগুলো দেখছি মাথাটা একেবারে গেছে। যোগ বিয়োগ গুণ ভাগ করি আমি এরকমই একটা মেয়েকে খুঁজছি। এই মালকে তো চেনো না বাবা, কত লোকের পকেট কেটে ফাঁক করে ছেড়ে দিয়েছে। যেই সংসারে যাবে না শালা, সংসারটাই ফাঁক করে ছেড়ে দেবে। কিছু বললে? না মানে বাবু বলছিলাম যে আমার মতো একটা রাস্তার মেয়ে কি সংসার করার সুযোগ পাবে? হ্যাঁ, আমি তোমাকে সে সুযোগ করে দেবো। মা, কি বলছো মামা? ঠিকই বলছি রে সম্রাট, ঠিকই বলছি। আমি যে পাকে পদ্ম পেয়ে গেছি রে। মামা, সুযোগটা হাতছাড়া করা যাবে না। পুলিশের তারাকে দিন রাত রাস্তাঘাটে বেশি ইনকাম হচ্ছে না। দেখি ওই সংসারে ঢুকে 2-4 দিনে কতটা কামাতে পারে। আমার মনে কি বলছো তুমি? ওই আর কি বলছিলাম কি, আমাকে আপনি চেনেন না জানেন না,
সব বুঝে ফেলেছে, এখন কি হবে? আরে বাবা, এতে ভয়ের কি আছে? তুই তো পাপের টাকা সব গরিবদের দান করে দিস, পাপ আর পুণ্য কি পাশাপাশি রাখিস? আপনি এত কথা জানি রে মা, জানি, আমি সব জানি, আর জানি বলেই তো তোর বিয়ের ব্যবস্থা করেছি। না মামা, এই অবাস্তবকে বাস্তবে রূপ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু অবাস্তবকে বাস্তব করাই যে আমার কাজ ভাগ্নে। মামা। শোন সম্রাট, তোকে আমি প্রতিষ্ঠিত করবই। ওই সুন্দর মুখার্জি বিয়ে রাতে পায়েলকে তোর জীবন থেকে কেড়ে নিয়ে গেছে। শুধু তোর নয়, ও অনেক মানুষের অনেক ক্ষতি করবে। জানিস জানিস সম্রাট, ওই সুন্দর মুখার্জির কাছে আজ আমি শত্রু। মামা। যে কোনো মুহূর্তে আমাকে খুন করতে পারে। মামা। হ্যাঁ, খুনি আমাকে সেই ভয় দেখিয়েছে। তাই আমি অনেক জায়গায় সুপারিশ করেছি তুই যাতে পুলিশের চাকরিটা পেয়ে যাস। আমার দৃঢ় বিশ্বাস তুই পুলিশের চাকরি পাবি। মামা। তাই আমার অনুরোধ, ওই মেয়েটাকে মেনে নে ভাগ্নে, ওই মেয়েটাকে তুই মেনে নে। না মামা, এ হয় না, হতে পারে না। তাছাড়া একটা রাস্তার লাফাঙ্গা মেয়ে খেয়ে ওরে শালা, এত জেদ, এই জেদ তো শালা আমি ভাঙবই। কি ভাঙবে মা? নিজেকে মামা বাবু চেষ্টা করব মানুষ হওয়ার, স্বামীর ঘরকে স্বর্গ করা। না মামা, ওই চোর চিটিংবাজ পকেটমার মেয়েটার কথা তুমি একদম বিশ্বাস করবে না। এই কি বললে? আমি চোর, চিটিংবাজ, পকেটমার, আর নিজে নিজে যে শালা একটা মাতাল। হ্যাঁ? কোনো কারণে তুমি মাতাল হয়েছো, কোনো কারণে আমি 2 নম্বর শিখেছি। বেশ, হিসেব বরাবর চলো। এই! এই, তুমি আমাকে কি মনে করছো? হ্যাঁ, কি মনে করছো? ফালতু ফালতু মনে করছো? এই যে শুনুন, এইবার ও রাজি হলেও আমি কিন্তু রাজি নই। তাহলে আমি তোমাকে অ্যারেস্ট করে সোজা লকআপে ঢুকিয়ে দেবো। মানে এই মানের কথা যখন বললে তখন একটা কথা বলি, শোনো। আইনের জায়গা তুমি অপরাধী। একটু আগে বিধু বসেছে, তুমি আমাকে ধোকা দিয়েছো, আমি তোমাকে অ্যারেস্ট করবো। আমি আপনাকে অনুরোধ করছি, ওকে একবার একটু সুযোগ দিন। সুযোগ, এই সুযোগের কথা যখন বললে তখন একটা কথা বলি, শোনো। যত সুযোগ দেবে তত সুযোগ নেবে। মানুষকে খেতে দিলে শুতে চাই, তবু আপনি যখন বলছেন তখন একটা সুযোগ ওকে আমি দেব, যদিও ঠিকঠাক সংসার করতে রাজি হয়। বলো, তুমি সংসার করতে রাজি আছো? তা না হলে আমি তোমাকে অ্যারেস্ট করে সোজা লকআপে ঢুকিয়ে দেবো। ওরে বাবা রে, অ্যারেস্ট অ্যারেস্ট মানেই তো শালা ডান্ডার বাড়ি। আমি তো রাজি, কিন্তু ওই মাতালটা তো রাজি নয়। তুমি আমাকে মাতাল বললে? 100 বার বলবো তুমি মাতাল, 1000 বার বলবো তুমি মাতাল। পারবে তুমি মদ ছেড়ে দিয়ে প্রমাণ দিতে যে তুমি মাতাল নও? তুমি পারবে চোর চিটিংবাজ পকেটমার ছেড়ে সত্যিকার একটা গৃহবধূ হতে? আরে পারবো 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 বলেই তো তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। এর মদ আমি ছাড়তে পারবো না। পারবে এই মাতালটাকে মেনে নিতে? তুমি ছাড়বে না, তোমার ঘাড় ছাড়বে। আগে আমাকে বিয়ে করে নিয়ে কি দেখো না। রাজি হয়ে যা বাবা, রাজি হয়ে যা, মা। এতে তোর ভালো হবে রে। রাজি হয়ে যা, রাজি হয়ে যা সম্রাট। মামা। আমি তোকে হাত জোর করে অনুরোধ করছি। মামা, হাত জোড়ো করে আর পাপের বোঝাটা বাড়িয়ে দিও না মামা, পাপের বোঝাটা আর বাড়িয়ে দিও না। আমি রাজি, তবে একটা শর্ত থাকবে। শর্ত? হ্যাঁ, শর্ত। আমাদের বাড়িতে গেলেও আমরা এক ঘরে থাকবো না। স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আমাদের মধ্যে হবে না। কি বলছিস সম্রাট? ঠিকই বলছি মামা। পায়েল যেভাবে আমাকে ঠকিয়েছে, এরপরে কোনো মেয়েকে বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। তাই মহাপরীক্ষায় মেয়েটাকে দিতে হবে। তোমাকেও পরীক্ষা দিতে হবে। আগে তবে একটা শর্ত থাকবে। শর্ত? হ্যাঁ, শর্ত। আমাদের বাড়িতে গেলেও আমরা এক ঘরে থাকবো না। স্বামী স্ত্রী কোনো সম্পর্ক আমাদের মধ্যে হবে না। বলছিস সম্রাট? ঠিকই বলছি মামা। পায়েল যেভাবে আমাকে ঠকিয়েছে, এরপরে কোনো মেয়েকে বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। তাই মহাপরীক্ষায় মেয়েটাকে দিতে হবে। তোমাকেও পরীক্ষা দিতে হবে। আগে ভাবো তুমি কি করবে। আমি চ্যালেঞ্জ নিতে রাজি আছি। আগে আমি তোমার মদ ছাড়াবো, তারপর আমি তোমাকে বুঝিয়ে দেব আমি কি, আমি কে। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদের সব কথা জেনে গেলাম, সব কথা সাক্ষীও থাকলাম। এই যে শুনুন, আমার সঙ্গে থানার গাড়ি আছে, আপনারা সবাই গাড়িতে বসুন, আমি আপনাদের বাড়ি পৌঁছে দিচ্ছি। চলো, থানার গাড়ি করে আমাদের বাড়িতে চলো। কোষ্ঠী পাথরে যাচাই করে নিজেকে প্রমাণ করতে হবে যে তুমি সত্যিকারে গৃহবধূ হতে পেরেছো। যদি পারো, এই সম্রাটকে পাবে শুধু তোমারই জন্য। আর এই সম্রাট তার মনের কালি দিয়ে তোমার মনের খাতায় শুধু একটাই কথা লিখবে, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দুধ যেখানে থাকো।
চোখে দূরে দেখালে থাকো